আসসালামু আলাইকুম। আমি অনেক আশ্চর্যজনক কথা বলতেছি না যে টাকা দিয়ে জমি কিনলাম তবুও জমি কেন বের হয়ে যাবে। সাব রেজিস্ট্রার সাহেব দলিল করে দিল, সবার সামনে সাক্ষী ছিল, সব ছিল, শনাক্তকারী ছিল, টাকাও দিলাম, তারপরেও কেন জমির দলিল বাতিল হবে, কেন জমির মালিকানা টিকবে না? কারণ হচ্ছে জমির সত্ত্ব ঠিক নাই, কাগজে গরমিল আছে, কেনার আগে ভুল আছে, কেনার সময় ভুল আছে, কেনার পরে ভুল আছে। সঠিক পদ্ধতিতে যদি না কিনেন, টাকা যতই দেন, সাব রেজিস্ট্রারের দাদাও যদি দলিল করে দেয়, জমির দলিল টিকবে না। এটা অনেক একটা কমন ধারণা আছে যে সাব রেজিস্ট্রারে গেলাম, সিল আছে, স্বাক্ষর আছে, শনাক্ত করে সব আছে, টাকাও দিছি, তাও কেন টিকবে না? তখন এইটা মনে করে টাকা দিয়ে কিনেছি এই জন্য এখন মারামারি করে, কাটাকাটি করে, গোলাগুলি করে, বন্দুক কিনে রামদা বানায়, চাপাতি বানায়। এগুলো করে কোনো লাভ হবে না। যে সত্য না টিকে, মাঝখান থেকে জেলে চলে যাবেন। এখন ইন্টারিম গভর্নমেন্ট, সেনাবাহিনী মাঠে আসা, ঝামেলা করবেন, জেলে চলে যাবেন। তো এটা জমি কেনার সময় মাঝখান এবং পরে যে বিষয়গুলো জানতে হবে, ফুল ডিটেলস আমরা ভিডিওতে বলতেছি। বিক্রেতা বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত জমিতে মালিকানার সত্ত্ব আছে কিনা, বিক্রেতা যে জমিতে বিক্রি করতে চাচ্ছে তারই সত্ত্ব ঠিক আছে কিনা ভালো করে আইনজীবী দিয়ে যাচাই করে দেখবেন। এমনি সেমনি আলতু ফালতু ভেন্ডরকে দিয়ে, দলিল লেখক দিয়ে দিয়ে চেক করে নিলে চলবে না। নাম করা আইনজীবীকে দিয়ে দেখিয়ে নেবেন, সিভিল আইনজীবী যিনি এসব ভালো বোঝেন। আমাদের কাছেও দেখাতে পারেন, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা চেক করে আপনাদেরকে অ্যান্সার দেব। এখন তারই যদি সত্য ঠিক না থাকে, যতই টাকা দিয়ে এখানে কোনো লাভ হবে না। সর্বশেষ প্রকাশিত খতিয়ানে বিক্রেতার নাম আছে কিনা, সর্বশেষ যে প্রকাশিত খতিয়ান, এটা আরএস হতে পারে, ওই এলাকায় বিআরএস হতে পারে, ওই এলাকায় হয়তো এসেই সর্বশেষ ছিল, যাই হোক সেখানে তার নাম থাকতে হবে, অথবা নামজারি থাকবে। হয়তো সে একজনের কাছ থেকে কিনেছিল আর সেখানে হচ্ছে তার আগের মালিকের নাম ছিল, কিন্তু সে তার নামে তো নামজারি থাকতে হবে, বা তার বাবা দাদা বা তার ওয়ারিশান সম্পত্তি, সেক্ষেত্রেও তার নাম থাকতে হবে, নামজারি থাকতে হবে। বিগত 25 বছরের মালিকানার ক্রমধারা ঠিক আছে কিনা, 25 বছর, বেশি দূরে না দেখলেও মিনিমাম 25 বছর মালিকানার ক্রম ঠিক আছে কিনা, এটা আইনজীবী দ্বারা যাচাই করে নেবেন। বিক্রেতা ক্রয় সূত্রে মালিক হয়ে থাকলে বিক্রেতার পূর্ববর্তীর বায়া দলিলগুলো সঠিক আছে কিনা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ বায়া দলিল অনেক ক্ষেত্রে থাকে না। উনি যে দলিলগুলো, উনি যে ক্রয় সূত্রের মালিক, উনি যে বিভিন্ন মালিক মারফত জমিগুলো কিনেছেন, তার বায়া দলিল মানে পূর্ববর্তী দলিলগুলোকে বলে বায়া দলিল। তো এটা সব ক্ষেত্রেই থাকবে তা না, অনেক ক্ষেত্রে থাকেও না, মিসিং থাকে। তো তবে চেইন ঠিক থাকতে হবে, এটা আপনি রেকর্ড টেকর্ড এগুলো যাচাই করলে দেখতে পারবেন, অনেক ক্ষেত্রে দলিল বায়া দলিল মিসিং থাকতে পারে। জমিটি নাবালকের সম্পত্তি কিনা এবং বিক্রেতা উপযুক্ত আদালত কর্তৃক অভিভাবক নিযুক্ত হয়েছে কিনা। নাবালকের সম্পত্তি মানে 18 বছর কম হলে এটা নেওয়া যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে 18 বছর কম হলেও আদালত যদি কাউকে অনুমতি দেয়, বাবাকে, চাচাকে, মামাকে, খালুকে, মাকে, নানাকে, নানিকে, দাদাকে, দাদিকে, সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে কিনে নিতে পারেন। জমিটি সরকারের 1 নং খাস খতিয়ানভুক্ত কিনা। এখন জমিটা খাস খতিয়ানভুক্ত, আপনি চেক দেন নাই, জমি কিনেছেন, যে এখানে বাড়ি করে আছে তার কাছে, বাড়ি তো দেখলাম, পুকুর তো দেখলাম, ফ্যাক্টরি তো দেখলাম, মার্কেট তো দেখলাম, যতই দেখেন এটা ভিতরে ভিতরে খাস হয়ে যাইতে পারে। এগুলো ভালো আইনজীবীতে যাচাই বাছাই করে নেবেন, বা এসিলেন্ট অফিসে খোঁজ নেবেন, ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নেবেন। ওটা ভিতরে ভিতরে খাস হয়ে থাকতে পারে। ভিতরে ভিতরে খাস হওয়ার অনেক কারণ আছে। খাজনা না দেওয়া, মালিকানা চেইন ঠিক নেই, ওটা হচ্ছে একজন হিন্দুর ছিল, সে বাইরে চলে গেছে, সে মালিকানা ঠিক নেই, এ বাবা বলতেছে আমি কিনছি, একটা রেকর্ডে খালি নাম আছে কিন্তু আসলেই চেইন ঠিক নেই। একটা রেকর্ডের নাম থাকলেও খাস হবে না, দেখা যাবে পরবর্তীতে গিয়ে খাস হয়ে গেছে। তারপর জমিটি অর্পিত কিনা, ভেস্টেড প্রপার্টি কিনা, এটাও চেক দিতে হবে। জমিটি পরিত্যক্ত সম্পত্তি কিনা, এটাও চেক দিতে হবে। জমিটি তারপর ইতিমধ্যে সরকার অধিগ্রহণ করেছে কিনা। আপনার কাছে বিক্রি করতে যাচ্ছে, ভিতরে ভিতরে সরকার অধিগ্রহণ করে ফেলছে, আপনি খোঁজেই জানেন না। একটা মহাসড়কের সাইট, একটা প্রজেক্টের সাইট, একটা রূপপুর কয়লা কেন্দ্রের সাইট, যে কোনো সরকারের প্রজেক্টের সাইট টাইট হইতে পারে। তারপর জমিটির বিষয়ে বিক্রেতা ইতিমধ্যে অন্য কারোর সাথে বায়না চুক্তি করেছে কিনা। ওই জমিটি অন্য কারো কাছে যদি বায়না চুক্তি করে থাকে, এটা তথ্য আপনি সাব রেজিস্টারে পাবেন। সেখানে গিয়ে যদি তথ্যগুলো যাচাই বাছাই করেন, সার্চ দেন, আপনি কিন্তু তথ্য পাবেন যে এটা আসলে ইয়া হয়েছে কিনা, বায়না হয়েছে কিনা, তল্লাশি দেন, বা আশেপাশের লোকজনকেও জিজ্ঞেস করে কিনতে হবে জমিটা কি বায়না টানা হয়েছিল কারো কাছে, এগুলো না পারলে সাব রেজিস্টারে একটা নির্দয়ী শরত আপনি নিতে পারেন। বিক্রেতার নামে নাম জারি আছে কিনা, বিক্রেতা নামজারি করছে কিনা এটাও চেক করে নিতে হবে। বিক্রেতার সর্বশেষ খাজনা পরিশোধ করেছে কিনা। খাজনা পরিশোধ না করে
জমি কেনারই সুযোগ নেই, ওই সাব রেজিস্ট্রার সাহেব আটকাই দেবে। ওটা খাজনা আপ টু ডেট পরিশোধ করে তারপর ওখানে বিক্রির টেবিলে বসতে হবে। জমিটি সরকার, সরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট মর্টগেজ আছে কিনা। ভূমি মন্ত্রণালয়ের একটা মর্টগেজ ডাটা ব্যাংক আছে, সেখানে গেলে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন জায়গায় কোন কোন জায়গায় এই জমিটার খতিয়ান নাম্বার দিলে দেখা যায় যে কারো কাছে কত টাকা এটা আছে কিনা, লোন আছে কিনা। তো এটা আপনাকে চেক দিয়ে নিতে হবে। তারপর জমিটির বিষয়ে আদালতে কোনো মামলা চলমান আছে কিনা, এটা খোঁজ খবর নিয়ে দেখতে হবে আদালতে। তবে সব মামলা থাকলেই যে জমিটি কেনা যাবে না তা কিন্তু না, কারণ অনেক মামলা আছে জমি সত্ত্বের উপর কিছু নির্ভর করে না, অন্যান্য বিষয় নিয়ে মামলা চলমান থাকতে পারে, সেক্ষেত্রে জমি কেনা যাবে। বা যদি জমির শর্তের উপরও মামলা থাকে তবুও কেনা যায়, কারণ এটা মামলা থাকলেই যে কেনা যাবে না তা না। তবে আপনাকে উকিল দিয়ে বুঝতে হবে জমির মামলার রায়টা তার উপর আসবে কিনা। যদি তার উপর থাকে, তার সত্য ঠিক থাকে, একজন তাকে হয়রানিমূলকভাবে মামলায় ফেলতে পারে যে জমিটা আসলে দেখি একটু ঘুরাই দাম কমুক, এটা সেটা বিভিন্ন কারণে হতে পারে। তো শুধু মামলা চললেই ভয় করার কিছু নেই, উকিলদের যাচাই বাছাই করলে এই শুড বি ক্লিয়ার। তারপর জমিতে বিক্রেতার প্রকৃত দখল আছে কিনা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য। দলিল আছে, রেকর্ড আছে, নামজারি আছে, সব আছে, সব সত্য ঠিক, শুধুমাত্র দখল নেই, ওই জমির কোনো দাম নেই। এখন আপনার যদি মানে মারামারি করার শক্তি সামর্থ্য থেকে থাকে, ক্যাসাল করার শক্তি সামর্থ্য থেকে থাকে, সেক্ষেত্রে আপনি জমিটা কিনতে পারেন। কিনে এখন আপনি কাগজপত্রে ঠিক মালিকানা ছিল না, আপনি হচ্ছে মালিকানা এখন নিচ্ছেন, আপনি হচ্ছে দখলটা বুঝে নিচ্ছেন নিজের শক্তিতে, সেটা এক জিনিস। কিন্তু যদি দুর্বল পার্টি হয়ে থাকেন, আপনি যদি কেসালে যাবেন না, মারামারি করবেন না, সেক্ষেত্রে দলিল, রেকর্ড, নামজারি সবও দেখতে হবে, তার সাথে সাথে তার দখলও দেখতে হবে। জমিতে অন্য কারো ব্যবহার সত্ত্ব আছে কিনা, জমিতে অন্য কেউ ব্যবহার করতেছে এই ধরনের কিছু থাকলেও জমিটা কেনা যাবে না। নকশা অনুযায়ী জমির অবস্থান, পরিমাণ, চৌহদ্দি ঠিক আছে কিনা। এখন জমি আপনার কাগজপত্র অনুযায়ী সব জমি 28%, নকশা অনুযায়ী, ম্যাপ অনুযায়ী 28% ঠিক আছে, জমিতে গিয়ে দেখেন আপনি হচ্ছে 24%, 4% নেই। তো এগুলো হলে জমি কেনা যাবে না আপনার। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হচ্ছে জমি আপনাকে বলেছে সামনটা, সে ম্যাপ বুঝে নেই, ওই লোকটা বুঝতো না, সামনটা বলে একটা জায়গার পিছনটা দিয়েছে, একটা দেখা যায় রাস্তার সাথে 45% জায়গা, উনি 20% কিনেছে, ওনাকে বলেছে তোমাকে আমি 20% দিলাম টাকা, 20%, সামনেরটার দাম 2 লাখ করে শতাংশ, পিছনেরটার দাম মাত্র 50,000 করে শতাংশ। ওনাকে বলেছে তোমাকে আমি সামনেরটাই দিলাম, বলে নিয়ে গিয়ে সাব রেজিস্টারে বিক্রি করেছে। পরে দেখা যায় ভদ্রলোক কিনেছে পিছনটা, উনি ম্যাপ ট্যাপ বুঝে নেই, চৌহদ্দি বুঝে নেই। এগুলো আপনার বোঝারও কথা না। যদি নতুন জমি জমা কিনে থাকেন, আইনজীবী সহায়তা নিতে হবে, আইনজীবী এই বিষয়ে স্পেশালিস্ট, তাকেই দেখাতে হবে, যার যার কাজ তাকেই করতে দিন। কিছু পয়সা যাবে, পয়সার মায়া করলে 10,000 টাকার 10 লক্ষ টাকার ক্ষতি হয়ে যাবে, আমাদের সামনে অনেকের হয়েছে। সবাই ভালো থাকবেন। এবং জমি জমা বিষয়ে পরামর্শ লাগলে, জমি কেনার কাগজ দেখার ক্ষেত্রে জমির এই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ মেসেজে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, তো আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।